রহস্যপিডিয়া উইথ সৌভিক। নমস্কার, আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আজকের গল্প সুবর্ণ বসুর লেখা জন্মান্তরের বিস্মৃতি। বেনারসের এক সন্ন্যাসী, নাম সহজানন্দ কল্পবৃক্ষ। এর পরিচয় সত্যসন্ধানী অনুমিত্র গল্পে আগেই এসেছে। একবার একটি হিরে চুরির গোলমালে তিনি জড়িয়ে পড়েছিলেন। সেবারেই জানা যায় পূর্বাশ্রমে তার নাম ছিল সূর্যশেখর দত্ত। তিনি সম্পর্কে অনুমিত্রর নিজের বড় মামা। অনুমিত্রর মায়ের যখন 14 বছর বয়স, তখন 18 বছর বয়সী এই সূর্যশেখর বাড়ি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করার জন্য বেরিয়ে পড়েছিলেন। তার গৃহত্যাগের প্রায় 20 বছর পর যখন তার বাবা অর্থাৎ অনুমিত্র দাদামশাই মারা যান, তখন একবার বাবাকে শেষ দেখা দেখতে অতি অল্প সময়ের জন্য বাড়ি ফিরেছিলেন তিনি। সেদিনই শিশু অনুমিত্র তাকে প্রথম দেখেছিল। তারপর দেখা হয়েছিল বছর 4 আগে সেই হিরে চুরির কিনারা করতে গিয়ে। সেই হিরে চুরির ঘটনার পর থেকে অনুমিত্রর সঙ্গে যোগাযোগ ছিল সহজানন্দের। তারপর 4 বছর পরে ফের যখন কিছু ভগবত প্রচার সংক্রান্ত কাজে সহজানন্দ কলকাতায় এলেন, অনুমিত্র একরকম জোর করেই তাকে ওর নিজের বেডেন স্ট্রিটের বাড়িতে নিয়ে এসেছে। সহজানন্দর সঙ্গে এসেছেন তাঁর রান্নার ঠাকুর রামহরি পাণ্ডা এবং পুরোহিত মহার্ণব মিশ্র। মাঝে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ ক্রিস্টোফার বিশ্বাস ওরফে সিবিও এসে দেখা করে গিয়েছেন। তিনি আরও দিন দুয়েক থাকবেন। মাঝে মাঝে ভক্তরাও আসছেন। অনুমিত্র ছবি আঁকার কাজের ফাঁকে ফাঁকে সহজানন্দকে নিয়ে কলকাতার নানা ধর্মস্থান, দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখছে। চুপচাপ মৃদুভাষী সহজানন্দ জ্ঞানী মানুষ, বহু পড়াশোনা করেছেন। তার সঙ্গে গল্প করতে অনুমিত্রর খুব ভালোই লাগে। এরকমই এক রাত্রিরে খাবার টেবিলে অনুমিত্র খাচ্ছিল রুটি তরকারি। সহজানন্দর নৈশভোজ দুধ আর একটা দুটো ফল তাঁর খাওয়া হয়ে গিয়েছিল। রহস্য এবং অপরাধের তদন্ত নিয়ে কথা বলছিলেন তাঁরা। অনুমিত্র কথায় কথায় বলছিল যে সে প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কোনোদিনই নয়, সে একজন শিল্পী। তাঁর কাছে ভালো অপরাধও শিল্পের মতো, বলা যায় একটা ডার্ক আর্ট। একজন শিল্পী হিসেবে সে শুধু শিল্পের প্যাটার্ন বুঝতে চেষ্টা করে। ওর ইনস্টিংক্ট ওকে যা নির্দেশ দেয় ও সেই পথেই এগোয়, আর সেইভাবেই সাফল্য আসে। সহজানন্দ প্রত্যুত্তরে মৃদু হেসে বলেছিলেন যে কেউ যদি কোনো কাজ অতিরিক্ত কাঠখড় না পুড়িয়ে খুব সহজেই করতে পারে, তাহলে বলা হয় সে কাজ তার পূর্বজন্মে এগোনোই ছিল, করতে করতে চলে গিয়েছিল, ফের এসে সেই কাজই করছে। সব মানুষ সব কিছু পারে না। বিভিন্ন নতুন জিনিস শেখার সময় কোনো কোনো বিষয় আমরা খুব সহজে শিখে ফেলি, যেন আমাদের বহু পূর্বের জানা জিনিস কেউ মনে করিয়ে দিল মাত্র, আর আমরা ঝালিয়ে নিলাম। আবার কারো কোনো জিনিস কিছুতেই আয়ত্ত হতে চায় না, সেটা আবার অন্য কারো খুব সহজেই হয়ে যায়। সেটা তার জন্মান্তরের ক্যারি ফরওয়ার্ড হওয়া স্মৃতি। অবচেতনে থাকে, তাই চেতন জানতেও পারে না। অনুমিত্র অবাক হয়ে সবটা শুনল। তারপর হঠাৎ কি মনে হতে সহজানন্দকে জিজ্ঞেস করল যে পেরিয়ে আসা কোনো জন্মের কথা জানা যায় কিনা। সেই একই মৃদু হাসি ধরে রেখে সহজানন্দ জানালেন, সাধনায় সবটা হয়, মনটাকে আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যেতে হয়। কত ছোটবেলার কথা আমাদের মনে থাকে, চেষ্টা করতে হবে তার চেয়েও ছোটবেলার কথা মনে করার, তারপর তার চেয়েও ছোটবেলা। এইভাবে পিছোতে পিছোতে মানুষ তার গর্ভাবস্থায় অন্ধকার জলে ভাসমান নিরালম্ব অবস্থা অবধি মনে করতে পারে। কেউ কেউ আরও পিছিয়ে পড়তে পারে, পিছিয়ে জন্মান্তরে যেতে পারে। আবার দৈব প্রভাবে স্মৃতিকোষ অতি জাগ্রত করে দিলেও মানুষের অতীত ভ্রমণ হয়। অনুমিত্র শুনেছিল কোনো বিদেশি অকাল্টিস্ট অতীতের জন্ম দেখাতে পারেন। সে সহজানন্দর কাছে জানতে চায় যে তিনি অনুমিত্রকে কোনো অতীতের জন্ম দেখাতে সক্ষম কিনা। আসলে কদিন আগেই বিদেশি চ্যানেলে জাতিস্বর এবং পূর্বজন্ম সংক্রান্ত একটি অনুষ্ঠান দেখেছে অনুমিত্র। সেখানে এমন কিছু যুক্তি এবং প্রমাণ দেখানো হয়েছে যা কোনোভাবেই খণ্ডানো যায় না।
সেই অনুষ্ঠান দেখার পর সম্প্রতি অনুমিত্ররও এই বিষয়টার প্রতি আগ্রহ বেড়েছে। সহজানন্দের মুখে সেই একই হাসি। তিনি চোখ স্থির রেখে জানতে চাইলেন যে দেখে কি হবে, কারণ যা দেখবে তা খুব আনন্দদায়ক বা সুখের কিছু নাও হতে পারে। সহজানন্দর নির্লিপ্ত, শান্ত, আয়ত, উজ্জ্বল চোখ দুটো যেন মানুষের ভিতর অব্দি দেখতে পায়। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অস্বস্তি সত্ত্বেও চোখ না সরিয়েই অনুমিত্র কৌতূহল প্রকাশ করে। খানিকক্ষণ চুপ থেকে সহজানন্দ আশ্বাস দেন, আজ রাতে শোয়ার আগে তিনি একবার চেষ্টা করে দেখবেন। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর আর ছবি আঁকতে ইচ্ছে হল না অনুমিত্রর। ঘণ্টাখানেক বইপত্র নাড়াচাড়া করে যখন ঘুম ঘুম পেল, তখন সহজানন্দর ঘরের ভেজানো দরজার সামনে গিয়ে কড়া নাড়ল। সহজানন্দ তাকে দরজা খোলা রেখে শুয়ে পড়তে বললেন। ঘরে এসে নিজের বিছানায় শোয়ার পর খানিকক্ষণ উসখুস করল অনুমিত্র। মনে বড় অস্বস্তি। 10 মিনিট 15 মিনিট সে বেশ বুঝতে পারল তার চোখের পাতা ভারী হয়ে আসছে। এমন সময় তার মনে হল ঘরে যেন কেউ ঢুকছে। তার হাতে ধূপ, সেই ধূপের গন্ধ যেন আসছে বহু যুগের অন্য পার থেকে। ক্রমশ বাড়ছে সেই অদ্ভুত গন্ধটা। কেউ কি তার বিছানার পাশে এসে দাঁড়ালো? তার কপালে দুটো ভুরুর মাঝখানে আঙুল ছোঁয়ালো। সে কি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে? অদ্ভুত অন্ধকার এক জলের তলায় তলিয়ে যাচ্ছে। জলস্রোতের ওঠা পড়ার ছলাৎ ছলাৎ শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগল। সেদিন অত্যন্ত স্পষ্ট, দীর্ঘ, নিরবিচ্ছিন্ন এবং আশ্চর্য এক স্বপ্ন দেখল অনুমিত্র। স্বপ্নেও জলস্রোতের সেই আওয়াজ বন্ধ হল না। জলের আওয়াজটা সম্মিলিত। রাত্রির অন্ধকারে লালগুয়া সাগরের জলোচ্ছ্বাস এবং কর্ণাবতী নদীর স্রোতের শব্দ মিলেমিশে যায়। এখান থেকে কোনোটিই দৃষ্টিগোচর হয় না। রাত্রির অন্ধকারে তো আরোই নয়। একটি বৃহৎ গোলাকার জায়গা ঘিরে বসে আছে প্রায় 32 জন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন মেঘবাহন দেববর্মা। বয়স, উচ্চতা, গাত্রবর্ণ সবই মধ্যম। কণ্ঠস্বর মিহি। বিস্তৃত কাঁধ এবং সুগঠিত পেশিবহুল 2 হাত দেখলেই মানুষটির দৈহিক শক্তি সম্বন্ধে স্পষ্ট আন্দাজ পাওয়া যায়। কিন্তু হাতের লম্বা লম্বা সুন্দর আঙুলগুলো দেখলে শিল্পী হিসেবে চিনতে কষ্ট হয় না। রাজপুত্র বিনায়ক পালদেব, যিনি ধঙ্গ নামেই বেশি পরিচিত, তিনি এই শিল্পীকে যেজক ভক্তি প্রদেশে আনিয়েছেন। উদ্দেশ্য একটি বিরাট মন্দির চত্বর নির্মাণ, যার মধ্যে থাকবে প্রচলিত সব ধর্মেরই উপাসনার স্থান। এই কাজ শুরু করেছেন তার পিতা রাজা যশবর্মন। তবে তিনি বৃদ্ধ হয়েছেন। কাজকর্ম সব রাজপুত্রই সামলান। রাজপুত্র ধঙ্গর ঠাকুরদাদা রাজা জয়শক্তির নামানুসারে এই স্থানের নাম হয়েছিল যেজক ভক্তি। এ নাম ধঙ্গের পছন্দ নয়। তাঁর প্রিয় ফল খরজুর। তাই এই জনপদের অল্প প্রচলিত খরজুর বাহক নামটি তার বিশেষ পছন্দ। মন্দির চত্বর নির্মাণের প্রধান শিল্পী মেঘবাহন শুধু বিখ্যাত শিল্পীই নন, একজন বেদজ্ঞ পণ্ডিত বটে। তাঁর অধীনস্থ শিল্পী গোষ্ঠীকে তিনি বোঝাচ্ছিলেন, আরণ্যক বা শতপথ ব্রাহ্মণ অনুযায়ী স্থিরাবস্থায় পৃথিবী 4টি কৌণিক বিন্দুযুক্ত। এই চতুর্বিন্দুর 2টি হল পূর্ব এবং পশ্চিম, অর্থাৎ যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় পৃথিবী ও স্বর্গ পরস্পরকে স্পর্শ করে। আর বাকি বিন্দুদ্বয় এই 2 বিন্দুর সঙ্গে এমনভাবে অবস্থিত যে তাদের সংযুক্ত করলে সৃষ্টি হয় চতুষ্কোণ বাস্তুমণ্ডল। এর কেন্দ্রে থাকেন ব্রহ্মা এবং বাহু চতুষ্টয়ে 32 জন স্বর্গীয় পুরুষ। এমন সময় বাধা পড়ল। সবার পিছনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে রাজপ্রতিহারী। কথা থামিয়ে সপ্রশ্ন দৃষ্টিতে মেঘবাহন তার দিকে তাকালে সে জানায় যে রাজপুত্র ধঙ্গ মেঘবাহনের সাক্ষাৎ প্রার্থী। তিনি কয়েক মুহূর্তের মধ্যেই প্রাঙ্গণে আসছেন। মেঘবাহনের নির্বিকার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি হাত নেড়ে শিল্পীদের দূরে গিয়ে অপেক্ষা করতে বললেন। শুধু তাঁর সবচেয়ে প্রিয় সহকারী অনন্ত মিত্র বর্মাকে সঙ্গে থাকতে বললেন।
অনন্ত মিত্র এতক্ষণ মাটিতে বসেছিল। উঠে দাঁড়িয়ে ছায়ার মতো মেঘবাহনের পিছনে গিয়ে দাঁড়াল। খানিক পরেই প্রাঙ্গণে এলেন রাজার পার্শ্বচর দাহক, লুব্ধক, রাজপুরোহিত বৈকুণ্ঠনাথ এবং সকলের পিছনে রাজপুত্র ধঙ্গ স্বয়ং। তিনি উচ্চতায় সাধারণ মানুষের চেয়ে অনেকখানি লম্বা। বৃষস্কন্ধ সিংহকটি শালপ্রাংশু মহাভুজ বলতে যা বোঝায়, রাজপুত্র ঠিক তাই। মেঘবাহন এবং অনন্ত মিত্র আভূমি নত হয়ে রাজপুত্রকে সম্মান জানালেন। রাজপুত্র ধঙ্গদেবও সামান্য মাথা ঝুঁকিয়ে অভিবাদন গ্রহণ করলেন। তারপর কথা শুরু হল। তিনি প্রয়োজনের বাইরে কোনো কথা বলেন না, বিনা ভূমিকায় কাজের কথায় চলে আসেন। তিনি জানান যে তাঁর পিতৃদেবের ইচ্ছে অনুযায়ী বিষ্ণুদেবের নির্মীয়মান লক্ষণ মন্দিরে স্থাপন করার জন্য রতিচিত্র অঙ্কিত ফলকগুলোর মৃত্তিকাপট এসে গিয়েছে। মেঘবাহন যেমন বলেছিলেন, উদ্দালক নন্দন, শ্বেতকেতু, ব্রাভব্য, চারায়ণ, ঘটকমুখ, গণিকাপুত্র, সুবর্ণাভ, দত্তক প্রমুখ খ্যাতনামা কামশাস্ত্র প্রণেতাদের বিবরণ অনুযায়ী চিত্র অঙ্কন করে রাজশিল্পীরা এ যাবৎ মোট 51টি রতিফলক প্রস্তুত করেছে। সেগুলো থেকে এবার প্রস্তরে উৎকীর্ণ করার পালা। ধঙ্গ শিল্পীদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলেন মেঘবাহনের কাছ থেকে। মেঘবাহন অনন্ত মিত্রের সঙ্গে কথা বলে জানালেন, 51টি রতিচিত্র পাথরের ফলকে খোদাই করতে 4 দিন সময় লাগবে। এই উত্তম প্রস্তাবে খুশি হয়ে ধঙ্গ শুরু করার আদেশ দিয়ে সপার্ষদ প্রস্থান করলেন। শুধু রয়ে গেলেন রাজপুরোহিত বৈকুণ্ঠনাথ। এই রাজপুরোহিতকে সকলেই গভীর সমীহ এবং সম্ভ্রম করেন। মানুষের দুঃখ দুর্দশায় যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন বৈকুণ্ঠনাথ। তিনি এগিয়ে এসে মেঘবাহনকে বললেন যে এই ধরনের শিল্পকার্যে দক্ষতা এবং পারদর্শিতাই যথেষ্ট নয়, আত্মা, মন ও প্রাণের সমন্বয় প্রয়োজন। তাঁদের কাজ ঈশ্বরের উদ্দেশ্যে। প্রচেষ্টা যদি সৎ হয়, তাঁর কাজ তিনিই করিয়ে নেবেন। তাই কোনো রকম চিত্তবিক্ষেপ কাম্য নয়। কথাগুলো যেমন একদিকে সস্নেহ প্রশ্রয় ছিল, অপরদিকে শাসনও ছিল। অনন্ত মিত্র লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। কথার ভিতরের অর্থ সে বুঝতে পেরেছে। পরদিন রাতে অনন্ত মিত্র সেই কথাটাই বলল মধুগন্ধাকে। সারাদিন তার বহু পরিশ্রম গিয়েছে। প্রস্তর ফলকে রতিচিত্রের অনুরূপ খোদাই করাই শুধু নয়, আজ তাকে একটি মন্দিরের শিখর দেশ সম্পন্ন করার কাজও করতে হয়েছে। কাজটি সহজ নয়। মন্দিরের গর্ভগৃহের উপরে থাকে মূল শিখর, একে বলে মন্দিরের গ্রীবা অংশ। গ্রীবার উপরে থাকে আমলকির আকৃতি বিশিষ্ট আমলক, তার উপরে কলস এবং সবচেয়ে উপরে কলসের মুখের আচ্ছাদন হিসেবে বীজ পূরক। এগুলো সূর্যের উন্নতি কোণের একটি নির্দিষ্ট অবস্থানে নিখুঁত জ্যামিতিক পরিমাপ অনুযায়ী করতে হয়। খুব ধৈর্য এবং একাগ্রতার কাজ। তাছাড়াও প্রস্তর ফলকে রতিচিত্র অঙ্কন করার মতো শিল্পী তাদের দলে আছে 10 জন। কিন্তু মেঘবাহন সবচেয়ে বেশি ভরসা করেন অনন্ত মিত্রের উপরেই। সবকটি ফলক অনন্ত মিত্র তৈরি করলেই আশ্বস্ত হতেন মেঘবাহন। কঠিন মুদ্রাগুলো তো সে খোদাই করছেই, একই সঙ্গে বাকিদের কাজও দেখতে হচ্ছে তাকে। তাই সূর্যাস্তের পরে সে যথেষ্ট ক্লান্ত। মেঘবাহনের সঙ্গে কাজ করতে আসার দিন দুয়েক পরেই মধুগন্ধার সঙ্গে আলাপ হয় অনন্ত মিত্র। মধুগন্ধাকে সুন্দরী বললে প্রায় কিছুই বলা হয় না। তার হরিণের মতো চোখ, বাঁশির মতো নাক, পদ্মের পাপড়ির মতো ঠোঁট এবং মুক্তোর মতো দাঁতের হাসি যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তবে সকলে তার সঙ্গে সম্ভ্রমজনক দূরত্ব বজায় রেখে চলে, কারণ তার প্রধান পরিচয় সে রাজপুরোহিত বৈকুণ্ঠনাথের মেয়ে। আজ থেকে প্রায় 1 যুগ আগে 4 বছরের শিশুকন্যাকে নিয়ে বিপত্নিক বৈকুণ্ঠনাথ যেজক ভক্তির আশ্রয় প্রার্থী হয়েছিলেন। তারপর নিজ গুণে এখানকার সকলের শ্রদ্ধার পাত্র এবং বড় আপনজন হয়ে উঠেছেন। আলাপের প্রথম দিন থেকেই অনন্ত মিত্রর সঙ্গে ভারী সহজ বন্ধুত্ব হয়ে গিয়েছে মধুগন্ধার। মধুগন্ধা ব্রাহ্মণ অব্রাহ্মণ জনিত কোনো দূরত্ব মনে রাখেনি, রাখতেও দেয়নি। বৈকুণ্ঠনাথেরও সেরকম কোনো সংস্কার আছে বলে মনে হয় না। নিষ্ঠাবান এবং পণ্ডিত মানুষ তিনি।
ভাবে ভাবে মনে হয় অনন্ত মিত্রকে তিনি পছন্দই করেন। তবে মধুগন্ধার মনোভাব অনন্ত মিত্র ঠিক বোঝে না। মধুগন্ধার কোনো কোনো কথা, তার চাউনি, উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরার ইশারা দেখে সে কখনো লজ্জায় লাল হয়ে যায়, আবার কখনো বোকার মতো হাঁ করে তাকিয়ে থাকে, আর তাকে ধাক্কা মেরে হাসতে হাসতে পালিয়ে যায় মধুগন্ধা। আজ অনন্ত মিত্র বৈকুণ্ঠনাথের উপদেষ্টা মধুগন্ধাকে বলতে সে জানালো যে তার পিতা অমন বলতেই পারেন না। তার সঙ্গে সাক্ষাতে যদি অনন্ত মিত্রর মন উঠে গিয়ে থাকে তাহলে সে স্পষ্ট করে বলতে পারে। মধুগন্ধার গলার অভিমান ও চোখের কালো মেঘের ছায়া অনন্ত মিত্র স্পষ্ট লক্ষ্য করল। তার দিকে বেশিক্ষণ তাকাতে পারল না অনন্ত মিত্র। লজ্জায় এবং অপরাধ বোধে চোখ নামিয়ে নিল। এরই মধ্যে 2 দিন কেটে গিয়েছে। লালগুয়া সাগরে মৎস্যাহরণের জন্য একদল বিদেশি ধীবর সম্প্রদায় এসেছে। তারা মৎস্যাহরণের জন্য স্বয়ং মহারাজ যশবর্মনকে জল শুল্ক দেয়। ধীবর গোষ্ঠীর প্রধান মহানন্দ ধর্মপ্রাণ মানুষ, পরম বৈষ্ণব। এ রাজ্যে বসবাস শুরু করার দিন কয়েকের মধ্যেই সে রাজপুরোহিত বৈকুণ্ঠনাথের ভারী ভক্ত হয়ে পড়েছে। প্রায় বিপদে আপদে মনের অস্থিরতা নিবারণের উদ্দেশ্যে সে বৈকুণ্ঠনাথের দ্বারস্থ হয়। মহানন্দর কাছ থেকে শুল্ক আদায় করে ফিরছে মহারাজের অনুচর দাহুক। নগরপথের মধ্য দিয়েই অতিক্রম করার সময় তার সঙ্গে দেখা হয়ে গেল নগর নটি বরারোহার। শহরের গণিকাদের মধ্যে বরারোহা এক কথায় অনন্যা। রাজপুরুষদের নিজস্ব পালকি মাঝে মাঝেই তাকে তুলে নিয়ে যায়, সুতরাং পথ চলতি গ্রাহকদের মানুষ হিসেবেই গণ্য করে না বরারোহা। পিনোন্নত পয়োধর থেকে শুরু করে ক্ষীণকোটি পেরিয়ে গুরু নিতম্ব পর্যন্ত সব মিলিয়ে তার মতো আকর্ষণীয় গণিকা পল্লীতে দ্বিতীয় কেউ নেই। তাকে রাজগণিকা বললেই ঠিক হয়। দাহুকের সঙ্গে দেখা হলে তার কিছু আদির্সাত্মক রঙ্গরসিকতা চলে। আজও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি আবার বরারোহার নজর পড়েছে তরুণ শিল্পী অনন্ত মিত্রের ওপর। সে দাহুককে জিজ্ঞেস করল ওর ব্যাপারে। দাহুক দীর্ঘশ্বাস ফেলে কচি ছেলেতে মজে যাওয়া নিয়ে মশকরা করলে পলকে চটে গিয়ে ভয়ানক অপভাষা প্রয়োগ করে তুমুল ভৎসনা করতে আরম্ভ করল বরারোহা। বেগতিক বুঝে দাহুক হাসতে হাসতে পালিয়ে গেল। আজ যেজকভুক্তের নির্মীয়মান মন্দির প্রাঙ্গণে শিল্পীদের কর্মবিরতি। পীতবর্ণের যে বিশেষ প্রস্তর নিয়ে মন্দির তৈরির কাজ হচ্ছে তা পাওয়া যায় নিকটবর্তী পান্না অঞ্চলের খনিতে। তা আনতে লোক গিয়েছে, তাই আজ তেমন কাজ নেই কারো। সকলে ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প করছে, কিঞ্চিৎ সুরাপানও চলছে। এমন সময় ঈষৎ টলায়মান অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন আচার্য মৎস্যেন্দ্রনাথ। ইনি কৌলাচারী তান্ত্রিক, 64 যোগিনীর মন্দিরে সাধনা করেন। বিশাল শরীর, পরনে রক্তাম্বর, পঞ্চমকারে বিশেষভাবে আসক্ত তিনি। সকলে বলে তাঁর নাকি অগাধ ক্ষমতা। বেশি দিন আগের কথা নয়, একবার মধুগন্ধাকেও সকলের সামনে বলেছিলেন তাঁর নাকি অপঘাত আছে। গৃহবৈগুণ্য নিরাময়ের জন্য বিশেষ আচার পালন করতে হবে। মন্দিরে এসে সে যেন দেখা করে মৎস্যেন্দ্রনাথের সাথে। মধুগন্ধা কোনো ক্রমে সেখান থেকে পালায়। এই খবর শুনে শান্ত বৈকুণ্ঠনাথ ক্রোধে অগ্নিশর্মা হয়ে রাজার কাছে অভিযোগ জানিয়েছিলেন। রাজা মৎস্যেন্দ্রনাথকে ডেকে পাঠান। রুদ্ধদ্বার কক্ষের সেই বৈঠকে 3 জনের কি কথা হয়েছিল তা জানা যায় না। তারপর থেকে মৎস্যেন্দ্রনাথ কম কথা বলছেন। অন্যান্য কাজকর্ম একই আছে, কিন্তু বাক্যালাপ কম। আজ কিভাবে তার কানে খবর গিয়েছে লক্ষণ মন্দিরের জন্য রতিফলক খোদাই করা হচ্ছে, তা দেখতেই তিনি এসেছেন। কোনো রকমে খোঁজ খবর করে তিনি অনন্ত মিত্রকে খুঁজে বের করলেন। তারপর সরাসরি ফলকগুলো দেখতে চাইলেন। অনন্ত মিত্র ফলকগুলো দেখালো। নিবিষ্ট মনে নরনারীর মৈথুনের নানা উত্তেজক দৃশ্য দেখে মৎস্যেন্দ্রনাথের আরক্ত চক্ষুগোলক দুটি বিস্ফারিত হয়ে উঠল। তারপর নিজেকে একটু শান্ত করে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে রইলেন অনন্ত মিত্রর দিকে। তারপর জানতে চাইলেন ফলকগুলো আছে না নেই। অনন্ত মিত্র হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মৎস্যেন্দ্রনাথ আপন মনে একটি উক্তি করতে করতে স্থান ত্যাগ করলেন।
আজ আছে কাল নেই, যা আজ আছে তা কাল নেই। কথাটা অনন্ত মিত্র বুঝল তার পরদিন সকালে, কিন্তু তখন বড় দেরি হয়ে গিয়েছে। রতিফলকের চিত্রগুলো খোদাই করার দায়িত্ব পাওয়ার পর 2 দিন কেটে গিয়েছে। আজ 3য় দিন। গত 2 দিন ধরে 51টির মধ্যে মোট 50টি ফলকের নকশা মাটির পট থেকে পাথরে খোদাই করা হয়ে গিয়েছিল। আজ সকালেও সবকিছু চলছিল নিজস্ব ছন্দেই। শুধু কাল সন্ধে থেকে খানিক আমোদ আহ্লাদ হওয়ায় সকালে ঘুম থেকে উঠতে সকলেরই দেরি হয়ে গিয়েছে। তবে প্রধান শিল্পী মেঘবাহন যান্ত্রিক স্বভাবের মানুষ। তিনি আমোদে আহ্লাদে অংশগ্রহণ করেননি। সকালে যথাসময়ে উঠে বসে কাজ শুরু করে দিয়েছেন। কাছে গিয়ে অনন্ত মিত্র বুঝতে পারল তিনি বজ্রলেপ তৈরি করছেন। এটি স্থাপত্য শিল্পের প্রাচীন পলেস্তারা। ভেষজ আঠা, উদ্ভিজ তেল, উপক্ষার, পশুর অস্থি বা শুঙ্গচূর্ণ, শঙ্খচূর্ণ মিশিয়ে প্রস্তর গঠনকে আরও বেশি স্থায়ী এবং মজবুত করে তোলা হয়। তবে পাথরের সঙ্গে পাথর আটকানোর জন্য প্রয়োজনে মেঘবাহন লৌহ নির্মিত সংযোজকও ব্যবহার করেন। দৈর্ঘ্যপ্রস্থের মাত্রাগুলো দরকার। রতিচিত্র সম্বলিত যে কোনো একটি ফলক নিয়ে এসো। অর্ধনির্মিত লক্ষণ মন্দিরের গর্ভগৃহের নির্দিষ্ট স্থানে পৌঁছে খুঁজতে গিয়েই অনন্ত মিত্র মহা আতান্তরে পড়ে গেল। সে একটিও রতিফলক খুঁজে পেল না। দৌড় পায়ে এসে অনন্ত মিত্র মেঘবাহনকে সব কথা জানালো। মেঘবাহনের মতো নির্বিকার মানুষও উত্তেজনায় কাজ ফেলে শটান দাঁড়িয়ে পড়লেন। তাঁর ঠোঁট কাঁপছে, কারণ একটা নয়, অনেকগুলো। প্রথমত পীত বর্ণের বালুকাময় এবং ছিদ্রযুক্ত এই বিশেষ ধরনের পাথর সহজলভ্য নয়। আর দ্বিতীয়ত 25টি রতিফলক হারানো মানে আর্থিক ক্ষতির সঙ্গে সঙ্গে কাজও পিছিয়ে যাওয়া। এছাড়াও ওই পাথরগুলো এই যেজক ভক্তি মন্দির প্রাঙ্গণের নিজস্ব রাজকীয় অভিজ্ঞান। সেগুলো বাইরের কারোর হাতে পড়লে এই মন্দির প্রাঙ্গণের নিজস্বতা এবং স্বকীয় বৈশিষ্ট্য দুই নষ্ট হবে। সব মিলিয়ে গভীর বিপদ। পাথরগুলো নির্মীয়মান মন্দিরের ভিতরেই রাখা থাকত। সারা রাত রাজপ্রহরীরা পাহারা দেয়। বিপদের গুরুত্ব বুঝে সমস্ত মন্দির প্রাঙ্গণে নেমে এলো শ্মশানের স্তব্ধতা। লোকমুখে খবর ছড়ালো কাল রাতে রতিফলকগুলো দেখতে এসেছিলেন 64 যোগিনী মন্দিরের কৌলাচারী সাধক মৎস্যেন্দ্রনাথ। প্রস্তর ফলকগুলো তাঁর খুবই পছন্দ হয়েছিল। তাছাড়া তিনি যে চরিত্রের মানুষ, পাথরগুলো কি তিনি কোনোভাবে? এই আশঙ্কা গুঞ্জনাকারে রাজপুরীতে প্রবেশ করতেই উত্তেজিত হয়ে উঠলেন রাজপুত্র ধঙ্গ। পিতা যশবর্মনের পরামর্শ না নিয়েই তিনি পত্রপাঠ মৎস্যেন্দ্রনাথকে বন্দী করার সিদ্ধান্ত নেন। তা শুনে প্রবল আপত্তি করেন যশবর্মন। পিতা পুত্রের তীব্র মনোমালিন্যের সূত্রপাত হয়, কিন্তু মীমাংসা হয় না। মাঝপথে এসে পড়লেন রাজপুরোহিত বৈকুণ্ঠনাথ। তিনি বিচক্ষণ বিবেচক মানুষ, তাই পিতা পুত্র দুজনেই বৈকুণ্ঠনাথের মতামত প্রার্থনা করলেন। দীর্ঘশ্বাস ফেলে বৈকুণ্ঠনাথ জানান, ঈশ্বরের উপাসনা করেও যদি ইন্দ্রিয় বশীভূত না হয় তবে তা বড় দুঃখের কথা। সে বৈকুণ্ঠনাথের দুহিতাকেও একবার কুইঙ্গিত দিয়েছিলেন। সেসব উনি মনে রাখেননি, কিন্তু মন্দিরের উপকরণ অপহরণ করা ক্ষমার যোগ্য নয়। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু নিরপেক্ষ চিন্তায় যুবরাজ ধঙ্গ তাকে বন্দী করার সিদ্ধান্ত নিয়ে অনুচিত কিছু বলেননি। তবে তাঁর দোষ যেহেতু প্রমাণিত হয়নি, তাই যুবরাজের তাকে সাধারণ অভিযুক্ত বন্দির মতো না এনে সসম্মানে জিজ্ঞাসাবাদ করাটাই উচিত। মৎস্যেন্দ্রনাথ যদি নিরাপরাধ হন তাহলে তার কোনো ক্ষতি করা উচিত হবে না। যশবর্মন কোনো কথা বললেন না, কিন্তু তাঁর অভিব্যক্তিতে স্পষ্ট এ সিদ্ধান্ত তাঁর পছন্দ হয়নি। অনতি বিলম্বেই মৎস্যেন্দ্রনাথের কারারুদ্ধ হওয়ার খবর সমগ্র যেজক ভক্তিতে রাষ্ট্র হয়ে গেল। আত্মপক্ষ সমর্থনের জন্য মৎস্যেন্দ্রনাথ কোনো যুক্তিই দিতে পারেননি। কাল সারা রাত্রি তিনি কোথায় ছিলেন সুরাপ্রভাবে তাও মনে করতে পারছেন না। তাকে কারাবন্দী করা ছাড়া কোনো উপায় ছিল না। সমস্ত ব্যাপারটা শোনার পরও মনটা কেমন যেন খুঁত খুঁত করতে লাগলো অনন্ত মিত্রর। আজ তার কয়েকটি মন্দিরের অন্তর্গাত্রে চিত্রাঙ্কনের কাজ আছে। মৎস্যেন্দ্রনাথের কারারুদ্ধ হওয়ার খবরটা শোনার পর সে মেঘবাহনকে সমস্তটা জানিয়েছিল।
মেঘবাহন কথাগুলো মন দিয়ে শুনলেন, কিন্তু তাঁর মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি জানালেন, শোনো, রাষ্ট্রকর্মে মাথা গলিও না। শিল্পীদের অপরাধ নিয়ে ভাবতে নেই। মনটাকে সুন্দরের প্রতি নিবদ্ধ রাখতে হয়। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আর আমাদের কাজ আমরা। মেঘবাহনের এই নির্লিপ্তি অনন্ত মিত্রের পছন্দ হল না। পলকের জন্য তার মনে হল মেঘবাহন নিজে কোনোভাবে এই অপকর্মে যুক্ত নয় তো। মনের মধ্যে নানা রকম যুক্তিবুদ্ধির নানান রকম জোয়ার ভাঁটা তাকে তার কাজে মন বসাতে দিল না। সে চিত্রাঙ্কনের উপকরণ রেখে মন্দিরের বাইরে বেরিয়ে এলো। ঘটনাটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। মনে মনে সে মেঘবাহনের ওপর একটু অসন্তুষ্টই হল। তাকে তো আর নিজে হাতে ফলকগুলো খোদাই করতে হয়নি, তিনি কি করে বুঝবেন? বহু চেষ্টাতেও কাজে মন বসাতে পারল না অনন্ত মিত্র। সে ক্রমশ বুঝতে পারছে ফলকগুলো উদ্ধার না হলে তার শান্তি নেই। শিল্পীজীবী হিসেবে সে আবার ওগুলো খোদাই করতে পারে, কিন্তু সেটা ন্যায় হবে না। সে বেরিয়ে পড়ল। রাস্তায় প্রথমেই দেখতে পেল রাজার অনুচর দাহুককে। তার কাছে অনন্ত মিত্র জানতে চাইল কাল নৈশ প্রহরায় কারা ছিলেন। দাহুক কয়েকজনের নাম বলল। অনন্ত মিত্র জেনে নিল তাদের কোথায় পাওয়া যাবে। তাদের সঙ্গে কথা বলে অনন্ত মিত্র একটা সূত্র পেল। তারপর দ্বীপ্রহর উত্তীর্ণ হওয়ার আগেই উত্তপ্ত এবং অশান্ত মস্তিষ্কে অনন্ত মিত্র বেরিয়ে পড়ল শহরের প্রধান রাস্তায়। দুদিকে সারিবদ্ধ আলোকোজ্জ্বল বিপণী শ্রেণী। একটি ফল, দুগ্ধজাত শুষ্ক খাদ্য এবং একটি বস্ত্র বিপণীর পরেই নগণ্যটি বরারোহার বাসস্থান। বরারোহার বিশ্বস্ত অনুচরী সুরমা অনন্ত মিত্রকে দোতলার অলিন্দ থেকে দেখে তার কর্ত্রীকে গিয়ে খবর দেয়। বরারোহার প্রথমে বিশ্বাস হয়নি, তারপর সে উচ্ছ্বসিত হয়ে বেরিয়ে আসে। তারপর হলুধ্বনি ও দুর্বাচন্দনের নানা প্রহসন করে অনন্ত মিত্রকে অভ্যর্থনার নামে নাজেহাল করে তোলে। অনন্ত মিত্র কোনো রকমে ভিতরে ঢুকে হাত জোর করে তার আগমনের উদ্দেশ্য স্পষ্ট করে ব্যক্ত করল। বরারোহার দিকে করুণ চোখে চেয়ে সবটা জানালো সে। বরারোহা জানত যে কি চুরি হয়েছে। অনন্ত মিত্রর কথায় তার মনটা দ্রব হল। সে জানালো যেগুলো চুরি হয়ে গিয়েছে সেগুলো তারও দেখার বড় স্বাদ ছিল। সে অনন্ত মিত্রকে আশ্বাস দিল যে ব্যাপারটা নিয়ে যদি কিছু তার পক্ষে করা সম্ভব হয় সে করবে, এবং বরারোহা করলও তাই। সত্যি অনন্ত মিত্রর জন্য তথ্য সংগ্রহের চেষ্টা করল। বিকেল নাগাদ বরারোহার এক কর্মচারী অনন্ত মিত্রকে গিয়ে খবর দিল যেজক ভক্তির বৈদ্য দিব্যপ্রকাশ ভিষগাচার্য বরারোহার বিশিষ্ট মধুপায়ীদের মধ্যে একজন। চুরির দিন তাঁর আসতে দেরি হয়েছিল, কারণ রাজ অনুচর লুব্ধক তাঁর কাছে নিদ্রাহীনতার ওষুধ চাইতে গিয়েছিলেন। বৈদ্য দিব্যপ্রকাশ ব্রাহ্মী আর অশ্বগন্ধার কিছু একটা মিশ্রণ দিয়েছিলেন। বৈদ্য কখনো তাঁর ওষুধের সব উপকরণ বলেন না, অনেক অনুরোধে ওইটুকু বলেছিলেন। আজ গোধূলিতে কর্ণাবতীর তটে অনন্ত মিত্রের জন্য অপেক্ষা করবে মধুগন্ধা, কিন্তু অনন্ত মিত্রর এখনই তার কর্মস্থলে ফেরা প্রয়োজন। আজ দেখা না করার অপরাধে হয়তো আগামী 2 দিন কিংবা তারও বেশি সময় অনন্ত মিত্রর সঙ্গে আর বাক্যালাপই করবে না ক্ষুব্ধা মধুগন্ধা। ভাবতেও অনমিত্রর হৃদয় আন্দোলন ওঠে, তবুও তার আজ অন্যদিকে মন দেওয়ার উপায় নেই। সূর্যাস্তের সময় প্রধান শিল্পী মেঘবাহন এক নির্মীয়মান মন্দিরের প্রস্তর বেদিতে উঠে পূর্ব দিকের আকাশে রঙের খেলা দেখছিলেন। তিনি কখনো অস্তায়মান সূর্য দেখেন না, এ তার বড় কঠিন সংস্কার। তার মন ভালো নেই। তার প্রধান সহকারী শিল্পী অনন্ত মিত্রকে তিনি যেমন স্নেহ করেন তেমনি নির্ভরও করেন তার উপর, কিন্তু কাল থেকেই তার কাজে মন নেই। অন্যান্য শিল্পীদের অভিযোগ সে হাতের কাজ ফেলে অন্যান্য কাজ করে বেড়াচ্ছে। তার সাম্প্রতিক কর্মকাণ্ড অদ্ভুত বললেও কিছুই বলা হয় না। একজন তাকে বারাঙ্গনা গৃহে পর্যন্ত যেতে দেখেছে। তারপর কিছুক্ষণ আগেই সে কর্মস্থলে ফিরে সব কর্মচারী প্রহরীকে উন্মাদের মতো জিজ্ঞেস করে বেরিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সুরাসক্ত কে। সবাই এক বাক্যে প্রহরী জম্ভলকে দেখিয়ে দিয়েছে। সে তখন একান্তে গিয়ে নাকি জম্ভলকে জিজ্ঞেস করেছে গতকাল উৎসবের দিনে যে সুরা প্রস্তুত করা হয়েছিল তা তো পুরনো হলে আরও বেশি স্বাদু হয়। জম্ভল কি একটুও সঞ্চয় করে রাখেনি? জম্ভল তো প্রথমে কিছুই স্বীকার করেনি,
বহু কাকুতি মিনতি, এমনকি অনন্ত মিত্রের কাছ থেকে একটি রৌপ্য মুদ্রা উৎকোচ নেওয়ার পর সে অতি বিরস বদনে তার ঘরের মাটির নিচে পুঁতে রাখা সুরাধারটি অনন্ত মিত্রকে দেয়। সেটি নিয়ে জম্ভলকে অজস্র ধন্যবাদ দিয়ে সে উদ্ভ্রান্তের মতো কোথাও চলে গিয়েছে। সে চলে যাওয়ার পরেই এসেছিল মধুগন্ধা। ইতস্তত পদচারণা এবং অন্বেষণ করেও সে অনন্ত মিত্রকে কোথাও দেখতে না পেয়ে চলে গিয়েছে। অনন্ত মিত্রের ব্যাখ্যাহীন কর্মপ্রক্রিয়ার কথা ভেবে ফের একবার বিষণ্ণ হলেন মেঘবাহন। বৈদ্যরাজ দিব্যপ্রকাশ অনেক সময় নিয়েছেন। তারপর আশ্রাবণ, পরিশ্রাবণ, কেলাসন, পাতনের কঠিন ধাপ অতিক্রম করে অনন্ত মিত্রকে তার প্রশ্নের উত্তর দিয়েছেন। ক্লান্ত অনন্ত মিত্র তার মস্তিষ্কে ইতিমধ্যে পাওয়া তথ্যাবলী নিয়ে নাড়াচাড়া করছিল। তার মস্তিষ্ক বড়ই উত্তপ্ত। কোনো উদ্দেশ্য ছাড়াই সে অন্য মনস্কের মতো হাঁটতে লাগল। তার মনে হচ্ছে একটা গোটা চিত্র তার কাছে পরিস্ফুট হচ্ছে। চিত্রের কতকগুলো খণ্ড তার কাছে আছে, কিন্তু বাকিগুলো নেই। কোথায় কিভাবে বাকি চিত্র পাওয়া যাবে সে জানে না। হঠাৎ জলের আওয়াজে তার সম্বিত ফিরল। সে লালগুয়া সাগরের খুব কাছে এসে পড়েছে। ইতস্তত বিক্ষিপ্ত ধীবরদের নৌকো। সেখানে ইতিমধ্যে আলো জ্বলে উঠেছে। প্রস্তুতি শুরু হয়েছে নৈশভোজের। জলের ধার বরাবর অনেকগুলো খুঁটিতে জাল বাঁধা। জলে নেমে সে মুখে চোখে জলের ঝাপটা দিল। বড় আরাম হলো তার। জলের তলায় হাত বাড়াতেই তার হাতে ঠেকল জালের প্রান্তভাগ। কি মনে হতে ভালো করে জালের প্রান্তভাগ এবং নিমজ্জিত অংশ দেখল সে। তারপর জল থেকে উঠে আসার সময় সে দেখল জলের ধারে তটভূমি শেষ হয়ে যেখানে গুল্মি বিরুতের অগভীর এবং নিচু জঙ্গল শুরু হয়েছে, সেখানে দাঁড়িয়ে আছেন রাজপুরোহিত বৈকুণ্ঠনাথ। তার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে সামান্য ঝুঁকে কথা বলছেন ধীবর প্রধান মহানন্দ। বৈকুণ্ঠনাথের মুখে মৃদু হাসির রেখা। এই দৃশ্য এই জনপদে নতুন কিছু নয়। অনন্ত মিত্র গুরুত্ব দিল না। তার মন পড়ে আছে রাজকর্মচারী দাহকের কাছে। সে তার হয়ে কিছু তথ্য সংগ্রহ করছে। বরারোহা এবং তার সহচরীরা যদি কিছু খবর পায় তাহলে সে খবর আসবে দাহকের মাধ্যমেই। তাকে দ্রুত ফিরতে হবে। হঠাৎ তার ধারাবাহিক চিন্তাসূত্র ছিন্ন হল। তার পথ রোধ করে ঠিক সামনে এসে দাঁড়িয়েছে মধুগন্ধা। তার মুখে আসন্ন মহাপ্রলয়ের পূর্বাভাস। আজ বিকেলে কর্ণাবতীর তটে না আসা এবং বরারোহার কাছে অনন্ত মিত্রের যাওয়া দুটোকে এক করে ভুল বোঝে মধুগন্ধা। সত্যিটা না শুনেই অনন্ত মিত্রকে বলে যেন সে আর কোনোদিন মধুর চোখের সামনেও না আসে। তারপর পিছন ফিরে হরিণ পায়ে কোথায় মিলিয়ে গেল মধুগন্ধা। অনন্ত মিত্র পিছু নিতে পারত, কিন্তু এই মুহূর্তে সে মানসিক বা শারীরিক জোর তার নেই। সে বিধ্বস্ত মানুষের মতো হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। উপরের দিকে তাকিয়ে তার মনে হলো এই সন্ধ্যার আকাশ এক এক করে ফুটে ওঠা নক্ষত্র, তার নিচে জলাশয়, উদ্ভিদরাজি, অরণ্যানী সবকিছু তাকে কেন্দ্র করে ঘুরছে। প্রচণ্ড কষ্ট গলার কাছে জমাট বেঁধে উঠল তার। একবার মনে হলো সে বোধহয় উন্মাদী হয়ে যাবে। একা একা নির্জনে বহুক্ষণ তীব্র কষ্ট অনুভব করার পর অনন্ত মিত্র নিজেকে একটু সামলে নেয়। সে বুঝতে পারে পেটের ক্ষুধার মাধ্যমে শরীর তার নিজস্ব প্রয়োজন জানান দিচ্ছে। নিজের ছাউনিতে ফিরে সামান্য কিছু চিঁড়ে জলে ভিজিয়ে নাড়াচাড়া করছিল অনন্ত মিত্র। এমন সময় সেখানে উপস্থিত হল দাহুক। সে একটা আশ্চর্য তথ্য দিল। স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে ধীবর প্রধান মহানন্দ এবং তার গোষ্ঠীর কোনো আদান প্রদান নেই। সবচেয়ে কাছের বাজারে মাছ বিক্রি না করে কোথায় রপ্তানি করে সে, এটা কেউ জানতে পারেনি। উপরন্তু রাজার কাছ থেকে ইজারা নেওয়ার কারণে স্থানীয় ধীবররাও লালগুয়া জলাধারে মৎস্যাহরণের অধিকার হারিয়েছে। নিতান্ত বৈকুণ্ঠনাথের প্রিয় পাত্র বলে কেউ তার প্রতি উষ্মা প্রকাশ করে না, কারণ বৈকুণ্ঠনাথের প্রতি মানুষের আন্তরিক শ্রদ্ধায় কোনো খাদ নেই। মাথার ভিতরে তৈরি হতে থাকা চিত্রটা এবার অনেকটা পরিষ্কার হলো অনন্ত মিত্রর কাছে। এখনো বেশি রাত হয়নি, সন্ধ্যা উত্তীর্ণ সবে। নৈশভোজেরও দেরি আছে। উত্তেজনায় জলে ভেজানো চিড়ের বাটি শব্দ করে মাটিতে নামিয়ে রাখল সে। তক্ষুনি দাহুককে নিয়ে রওনা হল। গুপ্ত মন্ত্রণা কক্ষের 4টি দেওয়ালে 4টি দীপাধার।
সেখানে বাতি জ্বলছে। ঘরে আশ্চর্য ভৌতিক আলো ছায়ায় অনন্ত মিত্র ও মেঘবাহন বসে আছেন সাধারণ আসনে। অল্প উচ্চতার সিংহাসনে বসে আছেন রাজপুত্র ধঙ্গ। তার মুখে উৎকণ্ঠা, প্রশ্ন এবং বিরক্তি মিশে আছে। বৃদ্ধ রাজা যশবর্মনকে ডাকা হয়নি। তিনি স্বাস্থ্যের প্রয়োজনে সন্ধ্যা অতিক্রম করলেই নিদ্রার আয়োজন করেন। সূর্যাস্তের পরই তার নৈশভোজ হয়ে যায়। অনন্তমিত্র যখন দাহককে নিয়ে তার ছাউনি থেকে প্রাসাদের উদ্দেশ্যে বেরোচ্ছে, তখনই তাদের পথ আটকান মেঘবাহন। আভাস ইঙ্গিত শুনে মেঘবাহনও তাদের সঙ্গী হয়। দাহক আগে রওনা হয়। সে কথা বলে মহারাজের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করবে। রাজপুত্র ধঙ্গ অনন্তমিত্রকে সবটা বলার অনুমতি দেন। অনন্তমিত্র শুরু করে চুরির ঘটনা থেকে। জম্ভল নামক নৈশপ্রহরী সুরার প্রভাবে একজনকে রাত্রে দেখেছিল এবং প্রেত ভেবেছিল। অনন্তমিত্রর বিশ্বাস সেই তস্কর যে রতিফলকগুলি চুরি করেছে। সে এও জানালো সেদিন সন্ধ্যায় নিদ্রাহীনতার যে ওষুধ লুব্ধক ভীষগাচার্যের কাছ থেকে নিয়েছিল তা নৈশপ্রহরীদের সুরায় পাওয়া গিয়েছে। সে কথা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিঃসংশয় জানিয়েছেন ভীষগাচার্য দিব্যপ্রকাশ নিজেই। নিজের ওষুধ শনাক্ত করতে তার ভুল হয়নি। এই কথাগুলো শোনার পর রাজপুত্র ধঙ্গকে একটু অন্যমনস্ক লাগল। তিনি বারবার দরজার দিকে দেখছিলেন। অনন্তমিত্রর মুখে লুব্ধকের কথা শোনা শেষ হতেই তিনি বিদ্যুৎ গতিতে আসন ছেড়ে উঠলেন। তারপর পলক ফেলার আগেই লাফিয়ে দরজা খুলে প্রবল টানে অন্ধকারের মধ্যে থেকে কাকে যেন উপড়ে এনে কক্ষতলে ফেললেন। প্রচণ্ড শব্দ হল এবং ভূপাতিত আগন্তুকটি কাতর শব্দ করে উঠল। সে উপুর হয়ে পড়ে আছে, তার মুখ দেখা যাচ্ছে না। অনন্তমিত্রর বিস্ময়ের সীমা নেই। ধঙ্গের মতো বিশালদেহী কেউ যে এমন নিঃশব্দে বিদ্যুতের মতো নড়াচড়া করতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। সে এবার এক প্রচণ্ড পদাঘাতে ভূপাতিত লোকটিকে চিৎ করে দিল। অল্প আলোতেও তাকে চিনতে অসুবিধে হল না। সে রাজ অনুচর লুব্ধক। সেই সকলের সুরায় ওষুধ মিশিয়েছিল। অনন্তমিত্র আরও জানায় যে তার দ্বিতীয় সন্দেহভাজন ধীবর প্রধান মহানন্দ। তার মাছ ধরার জাল নমনীয় লোহার তার দিয়ে তৈরি। সে কখনো কোথাও মৎস্য ক্রয় বিক্রয় করেনি। সে খোঁজ নিয়ে জেনেছে তার জাল কেউ কখনো জল থেকে তুলতে দেখেনি। তার মন বলছে উৎকীর্ণ প্রতিটি প্রস্তর ফলক লালগুয়া সাগরের জলের নিচে লুকানো আছে। সেগুলো স্থানান্তরিত হওয়ার আগে যেন যত শীঘ্র সম্ভব খুঁজে দেখা হয়। রাজপুত্র ধঙ্গের দুচোখে অপার বিস্ময়। ঘরে অখণ্ড নীরবতা। খানিক দম নিয়ে ধীরে ধীরে অতি নিম্ন স্বরে তিনি জানান, এ রাজ্যের দুজন শত্রু আছে, পূর্ব ভারতের প্রতিহার রাজ্য এবং দক্ষিণ পূর্বের কলিঙ্গ। দুই রাজ্যের উদ্দেশ্য আলাদা। যেজক ভক্তি তথা খর্জুর বাহক রাজ্যে এরকম একটি মন্দির চত্বর নির্মাণ হলে বিশ্বের স্থাপত্য ও শিল্পের ইতিহাসে এই স্থান অতুলনীয় হয়ে উঠবে, যা প্রতিহার চায় না। তাই সর্বতোভাবে কর্মের অগ্রগতিতে বাধা দেওয়াই এদের উদ্দেশ্য। কিন্তু কলিঙ্গ রাজ্যেও এই স্থানের মতো এই ধরনের নাগর ও মধ্য নাগর রীতির স্থাপত্যের মন্দির আছে, তবে তাদের কাজ এত সূক্ষ্ম ও শিল্পসম্মত নয়। তাই এখানকার শিল্প সামগ্রী চুরি করে তারা নিজেদের মন্দির সাজাতে চায়। সুতরাং এখানকার শিল্পবস্তু চুরি হয়ে চোরাপথে কলিঙ্গে পৌঁছলে কলিঙ্গেরও লাভ আর প্রতিহার রাজেরও উদ্দেশ্য সিদ্ধ। তাই তারা দুজনে সন্ধি করে একজন গুপ্তচর নিযুক্ত করে, যে যেজক ভক্তিতে থেকে এখানকারই সর্বনাশ করে প্রতিহার এবং কলিঙ্গের হয়ে কাজ করবে। মৃদুস্বরে রাজপুত্র ধঙ্গ জানতে চান যে তিনি আচার্য মৎস্যেন্দ্রনাথ কিনা। অনন্তমিত্র জানায় যে না, মৎস্যেন্দ্রনাথ এখানকার ভূমিপুত্র এবং সে দুশ্চরিত্র বা নেশাগ্রস্ত হতে পারে, তবে তস্কর নয়। অনন্তমিত্র আরও জানায় যে সে এখন এখানকার অধিবাসী হলেও আদতে বহিরাগত। তারপর খুব মৃদুস্বরে প্রায় নিঃশব্দে একটা নাম উচ্চারণ করে অনন্তমিত্র। অনন্তমিত্র এবং ধঙ্গ কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়ে রইলেন। অনন্তমিত্রের চোখে নিষ্কম্প আত্মপ্রত্যয়, ধঙ্গের দৃষ্টিতে বিস্ময় ও অবিশ্বাস। রাজপুত্র ধঙ্গ সিংহাসনে পড়ে থাকা উত্তরীয় কাঁধে তুলে নিতে নিতে বুঝতে পারেন অনন্তমিত্রের কথায় যুক্তি আছে। পরীক্ষা করে দেখাই যাক না সে যুক্তি সত্য কিনা।
তারপর ঘর থেকে দাহককে নিয়ে বেরোনোর সময় বলে গেলেন যতক্ষণ না তিনি ফিরে আসেন মেঘবাহন এবং অনন্তমিত্র কেউ যেন এই স্থান থেকে না নড়ে। মেঘবাহন প্রথম থেকেই স্থানুবৎ নির্বাক। অনন্তমিত্র উৎকণ্ঠায় নিশ্চুপ হয়ে গেল। বাইরে এখন কত রাত তা বোঝা যাচ্ছে না। অপেক্ষা করতে করতে দুজনেই কখন নিদ্রাভিভূত হয়ে পড়েছে তা তারা নিজেরাই বোঝেনি। পরদিন সকাল। রাজ্যে বিরাট গোলযোগ। গভীর রাত্রির অন্ধকারে প্রথমেই বন্দী হয়েছেন ধীবর মহানন্দ। লালগুয়া সাগর থেকে অটুট অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে 25টি রতিফলকই। তারপর ধরা পড়েছেন যাবতীয় কর্মকাণ্ডের আসল হোতা। বিরাট জনরোষ পেরিয়ে তাঁর কাছে পৌঁছতে হয়েছে। রাজপুত্র ধঙ্গ এবং তার ব্যক্তিগত সেনাবাহিনী তার বাসস্থান অনুসন্ধান করে প্রতিহার এবং কলিঙ্গ দুই রাজারই শিলমোহর এবং দস্তখত সহ বহু গোপন নথি উদ্ধার করেছে। অভিযুক্ত তার কোনো সদুত্তর দিতে পারেনি। সেগুলো জনসমক্ষে পেশ করে ধঙ্গ চিনিয়ে দিয়েছেন দেশের শত্রুকে। জনরোষ মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছে। বিশ্বাসভঙ্গের তীব্র আঘাতে সকলে মুখ হয়ে গিয়েছে। অভিযুক্তের শান্ত কোমল সদা প্রসন্নতার নির্মুখ বিচ্যুত হয়েছে। তার আরক্তিম মুখে তীব্র ক্রোধ, কপালের দুপাশে শিরা নিষ্ফল আক্রোশে ফুলে উঠছে। তিনি আর কেউ নন, তিনি রাজপুরোহিত বৈকুণ্ঠনাথ। রাজপুত্র ধঙ্গ সমস্ত রাজকীয় দায়িত্ব সম্পন্ন করে পুরস্কৃত করার জন্য খুঁজছেন শিল্পী অনন্ত মিত্রকে। মুক্তি পেয়েছেন আচার্য মৎস্যেন্দ্রনাথ। কিন্তু কোথায় অনন্ত মিত্র? কর্ণাবতীর তটে হাঁটু মুড়ে মাটিতে মাথা রেখে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কেন? কারণ তার একটা কাজ শেষ হয়নি। ভোরবেলা যখন ধঙ্গ এসে অনন্ত মিত্রকে অভিনন্দন জানিয়ে ছেড়ে দিয়েছিল, তখন সে ছুটেছিল তার মধুগন্ধার কাছে। তাকে যে সব কথা খুলে বলার আছে, কিন্তু তাঁদের গৃহ শূন্য। মধুগন্ধার ঘরের দেওয়ালে দগ্ধ অঙ্গার চূর্ণ দিয়ে লেখা আছে, আমার কেউ নেই, কেউ নেই। কর্ণাবতীর জলই আমার শেষ আশ্রয় হোক। সেখান থেকে পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে সে যখন কর্ণাবতীর তটে এসে পৌঁছয়, তখন পায়ে পাথর বাঁধা মধুগন্ধার দেহ জল থেকে তোলা হয়েছে। সমস্ত বন্ধনমুক্ত হয়ে সে তখন সকলের থেকে অনেক দূরে। সকলে মধুগন্ধার মরদেহ নিয়ে দাহকার্যে চলে যাওয়ার পর যেখানে মধুগন্ধাকে জল থেকে তোলা হয়েছিল, সেখানে বসেই আকুল হয়ে কাঁদছে অনন্ত মিত্র। আস্তে আস্তে কর্ণাবতীর জলের শব্দে তার কান্না চাপা পড়ে যায়। তার মনে হয় সে যেন গভীর অন্ধকার জলের তলদেশ থেকে ভেসে উঠছে উপর দিকে। জলের সেই ছলাৎ ছলাৎ শব্দটা কানে নিয়েই বিডেন স্ট্রিটের বাড়িতে তার শোয়ার ঘরে জেগে ওঠে অনমিত্র। ধরফর করে উঠে বসে সে দেখে কাক ডাকছে। সদ্য ভোর হয়েছে, আর তার দু চোখ বেয়ে নামছে জলের ধারা। সুপ্রভাত জানিয়ে স্মিত হেসে ঘরে ঢুকলেন সহজানন্দ। অনমিত্র বলে, এ কি দেখালেন আমায়? এসব সত্যি না মায়া? আমায় সম্মোহন করেছিলেন আপনি? অনন্ত মিত্রকে হুবহু আমার মতো দেখতে হলো কি করে? জীজক ভক্তির নাম তো পরে হয়েছিল খরচুর বাহক, সেখান থেকে অপভ্রংশ হয়ে খাজুরাহ। আমার স্পেশাল পেপার ছিল আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ চান্দেলা ডাইনেস্টি। কিন্তু এটা কি করে সম্ভব? মাথায় হাত দিয়ে খাটের উপর বসে থাকে অনমিত্র। সহজানন্দের স্মিত হাসি এতটুকু বদলায় না। তিনি অনমিত্রকে উতলা না হতে বলেন, জানান যে প্রতিটি প্রশ্নের উত্তরই অনমিত্র নিজের কাছেই আছে। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। এই বলে নিজের পুজোর ঘরে চলে যান সহজানন্দ। তাঁর পুজোর ঘর থেকে ভেসে আসে স্পষ্ট গম্ভীর মন্ত্রোচ্চারণ, মধু বাতা রিতায়তে মধু খরন্তি সিন্ধবা। অশ্রুর তীব্র ধারাবর্ষণ চোখ বুজে আটকাতে আটকাতে বহু শতাব্দী আগে ফেলে আসা মধু শব্দটাকে অনুভব করতে চেষ্টা করে অনমিত্র।